ইতিহাসের সাক্ষী। 1986 সালের এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটেছিল, যাতে নিহত হয়েছিলেন 32 জন এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ, যাতে আক্রান্ত হয়ে পরবর্তী জীবনে নানা রোগে আক্রান্ত হয়েছিলেন হাজার হাজার লোক। ওই বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে 30 মাইল এলাকা জুড়ে মানুষের বসবাস নিষিদ্ধ করা হয়, যা এখনও বলবৎ আছে। ওই এলাকার তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপকারী দলের প্রধান ছিলেন সের্গেই মিরনাই। তাঁর স্মৃতিচারণ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। 1986 সালের 26শে এপ্রিল সোভিয়েত ইউক্রেনের চেরনোবিলের ওই দুর্ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে গুরুতর পারমাণবিক দুর্ঘটনা। চেরনোবিলের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর উত্তর ইউরোপের বাতাসে পারমাণবিক দূষণের খবর প্রথম পাওয়া যায় সুইডেন থেকে। Scientists in Sweden are trying to locate the source of a sharp increase in the level of radioactivity in the atmosphere. সুইডেনের বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তার অস্বাভাবিক বৃদ্ধির উৎস কোথায় তা বের করার চেষ্টা করছেন সেখানকার বিজ্ঞানীরা। এর আগে সুইডেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, তবে এখন স্টকহোমের কর্তৃপক্ষ বলছে তাদের ধারণা ওই বিকিরণ ছড়ানোর কারণ এই কেন্দ্রটি নয়। এর 3 দিন পর এই বিকিরণের উৎস সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী দেশগুলো থেকে এত বেশি তথ্য প্রমাণ পাওয়া যেতে লাগলো যে মস্কো বাধ্য হয়ে স্বীকার করল যে হ্যাঁ, ইউক্রেনে একটা দুর্ঘটনা ঘটেছে। The Soviet government reports an accident at the Chernobyl nuclear power plant in the Ukraine. সোভিয়েত সরকার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ঘটনার খবর দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা এবং যারা এর শিকার হয়েছেন তাদের সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাস সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একাধিক দুর্ঘটনা অতীতে ঘটেছে, তবে সোভিয়েত ইউনিয়নে এমন ঘটনা এটাই প্রথম। The first information appeared several days after disaster in the main Soviet newspaper. প্রধান সোভিয়েত সংবাদপত্রগুলোতে চেরনোবিলের প্রাথমিক তথ্য পাওয়া যায় এই দুর্ঘটনার বেশ কয়েকদিন পর। এটা ছিল মাত্র 2 কলাম ইঞ্চির একটা ছোট্ট খবর। সের্গেই মিরনেই ছিলেন একজন সিভিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তখন তার বয়স মাত্র 27। তার বাড়ি ছিল ইউক্রেনের হারকভ শহরে। তখনকার দিনের অনেক গ্র্যাজুয়েটের মতোই সের্গেইও সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ছিলেন রাসায়নিক জীববৈজ্ঞানিক এবং পারমাণবিক ক্ষেত্রে নজরদারির একজন বিশেষজ্ঞ। কিন্তু এরকম প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তিনি এই খবর শুনে প্রথমে কোনো উদ্বেগ বোধ করেননি। Nobody was worried at all because at that time nuclear energy was considered as absolutely safe. কেউই তখন কোনো দুশ্চিন্তা বোধ করেনি, কারণ তখনকার দিনে মনে করা হতো পারমাণবিক শক্তি হচ্ছে একেবারেই নিরাপদ। তাই সবাই মনে করেছিল এটা একটা অতি সাধারণ দুর্ঘটনা, যা শিল্প কারখানায় মাঝে মাঝেই ঘটে থাকে। চেরনোবিলে ওই বিস্ফোরণের পরপরই নিহত হন 31 জন লোক। কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটির সবচাইতে কাছের শহর প্রিপেটে পারমাণবিক বিকিরণের মাত্রা জীবনের জন্য হুমকি স্বরূপ এমন স্তরে পৌঁছে যায়। কিন্তু ওই শহরের 40,000 লোকের এসব কিছুই জানা ছিল না। তারা শুধু জানতেন যে পারমাণবিক প্ল্যান্টে একটা অগ্নিকাণ্ড ঘটেছে। প্রিপেড শহরের লোকদের সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হয় 36 ঘন্টা পরে। এর পরের 1 সপ্তাহ ধরে সরিয়ে নেওয়া হয় আরও 30,000 লোককে, যারা বাস করতেন বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 7 কিলোমিটার দূরের চেরনোবিল শহরে এবং আশপাশের গ্রামগুলোতে। এদের মধ্যে কয়েকশো লোক মারা গিয়েছিলেন পরবর্তী 3 মাসের মধ্যেই। তাড়াতাড়ি পদক্ষেপ নিলে এবং এরকম দুর্ঘটনা ঘটলে কি করতে হবে তা জানানো হলে হয়তো এদের অনেককেই বাঁচানো যেত। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখে। দেশের প্রধান পত্রিকায় এ ব্যাপারে একটা ছোট্ট রিপোর্টের বেশি কিছুই ছাপানো হয়নি। It was confusing because we couldn't see anything. We only had কেউ কিছুই বুঝতে পারছিল না, কারণ আপনি তো চোখে কিছু দেখতে পাচ্ছেন না। আমরা শুধু সোভিয়েত সরকারের খবরের রিপোর্টটি দেখেছিলাম, 3 লাইনের একটা খবর। তখন
ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে পড়াশোনা করতেন ব্রিটিশ ছাত্রী জ্যাকি গফ। চেরনোবিল থেকে কিয়েভের দূরত্ব ছিল মাত্র 100 কিলোমিটার। They really should have thought of the Soviet people. They were left thinking things were fine. You would if you only heard 3 lines. তাদের উচিত ছিল সোভিয়েত জনগণের কথা চিন্তা করা, কারণ তাদের এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এটা তেমন কিছুই নয়। কারণ আপনি যদি দেখেন টিভির নিউজ প্রোগ্রামে এটা 3 লাইনের একটা খবর, গুরুত্বের বিচারে 3 নম্বরে, তাহলে আপনি আর কি ভাববেন? কাজেই তাদের জীবনযাত্রা ছিল একেবারেই স্বাভাবিক। বাতাসের প্রবাহ যেভাবে বইছিল তাতে তেজস্ক্রিয় ধোঁয়া কিয়েভের দিকে না গিয়ে উত্তর ইউক্রেন এবং বেলারুসের দিকে চলে গেল। পরবর্তী মাসগুলোয় এই অঞ্চলের হাজার হাজার লোক থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হলেন। আর এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির চারদিকের 10 মাইল পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেবার কাজ যখন শুরু হলো, তখন তা শুরু হলো কঠোরভাবে। বাসিন্দাদেরকে সাথে করে কিছুই নিতে দেয়া হলো না, এমনকি পোষা কুকুর বেড়ালগুলোও নয়, বাচ্চাদের খেলনাও নয়। লোকের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য তাদেরকে বলা হলো 3 দিনের মধ্যেই তারা ফিরে আসতে পারবেন। কিন্তু তাদের বেশিরভাগই আর কখনো তাদের বাড়িতে ফিরতে পারেননি। 1986 সালের মে মাসে পারমাণবিক চুল্লিটিতে তখনও আগুন জ্বলছে। সেখান থেকে তেজস্ক্রিয় ধোঁয়া আগের মতনই বাতাসে মিশছে। শুধু তাই নয়, তেজস্ক্রিয় বস্তুকণা চুল্লিটির ভিত্তির মধ্যেও ছড়িয়ে পড়ছে। তবে মে মাসের 14 তারিখে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ ঠিক করলেন যে এখন জনগণকে আশ্বস্ত করার জন্য তাকে কিছু বলতে হবে। কার্যকর পদক্ষেপ নেবার ফলে সবচেয়ে খারাপ সময়টা পার হয়ে গেছে। গুরুতর যে পরিণতি হতে পারত তাও এড়ানো সম্ভব হয়েছে। সোভিয়েত জনগণের মধ্যে অনেকেই তাদের নেতার কথা বিশ্বাস করল। কিন্তু 2 মাসেরও বেশি সময় পর জুলাই মাসের মাঝামাঝি নাগাদ যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সের্গেই মিরনেইকে ঘটনাস্থলে ডেকে আনা হলো, তখনও সোভিয়েত সামরিক বাহিনী ওই এলাকাটি পরিষ্কার করার জন্য পুরোদমে কাজ করছে। Everything was huge. Everything was epic. Huge nuclear power plant. A huge burst open exploded. দেখলাম সেখানে এক বিরাট দুর্যোগ ঘটেছে। বিশাল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল একটি ইউনিট বিস্ফোরণের ফলে উড়ে গেছে। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে যেরকম উদ্ধার কাজ চলার কথা, তেমনই সব বিশাল বিশাল সামরিক যান সেখানে কাজ করছে, যেন তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মাটি খুঁড়ে তুলে গর্তে ফেলে আবার সেই গর্ত কংক্রিট দিয়ে ঢেকে দেয়া হলো। হেলিকপ্টার দিয়ে বাতাসে পানি ছিটিয়ে তেজস্ক্রিয় ধুলো যেন আরও ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হতে লাগল। সেনাবাহিনী পাড়ায় পাড়ায় গিয়ে দেয়াল এবং ফুটপাত থেকে তেজস্ক্রিয় ধুলো ধুয়ে ফেলতে লাগল। শিকারী দলগুলো সব কুকুর ও বেড়ালকে গুলি করে মেরে ফেলতে লাগল, যাতে তাদের মাধ্যমে মানুষের দেহে তেজস্ক্রিয়তা না ছড়ায়। Tens of thousands of people teaming everywhere in all kinds of uniforms. বিভিন্ন ধরনের দলকে বিভিন্ন ধরনের পোশাক পরে ঘুরতে দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিক সময়ে দেখা যায় না। দেখা গেল যতটা আগে ভাবা গিয়েছিল তেজস্ক্রিয় দূষণ তার চেয়ে অনেক বেশি হয়েছে। মনিটরিং ইউনিটের প্রধান হিসাবে সের্গেই 30 কিলোমিটার এলাকার দূষণ সম্পর্কে রিপোর্ট দিলেন। আর তার রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও কিছু এলাকা ছেড়ে লোকজনকে চলে যেতে নির্দেশ দিলেন। You cannot imagine this painful feeling when you see the live village and you. আপনি ভাবতে পারবেন না এটা কতটা বেদনাদায়ক যখন আপনি এরকম একটা গ্রাম দেখলেন আর বুঝতে পারলেন যে আগামীকালই এই লোকদের জায়গাটা ছেড়ে চলে যেতে বলা হবে। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে নেবার পরই তাদের বাড়িঘর ভেঙে দেয়া হলো এবং সেই ইট সুরকি পর্যন্ত মাটিতেই পুঁতে ফেলা হলো। And you can imagine, you know, this crying and suffering and pain. আপনি তাদের কান্না, বেদনা, দুর্ভোগ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কিছু করার নেই। বিশেষ করে ওই এলাকার হাজার হাজার কৃষককে সরিয়ে নেওয়াটা ছিল সবচাইতে কঠিন, কারণ তারা ওই এলাকায় বাস করছে কয়েক প্রজন্ম ধরে। তাদের আশ্রয় নিতে হলো কাছাকাছি কোনো শহরের কংক্রিটের অ্যাপার্টমেন্ট ভবনে, যে পরিবেশ তাদের সম্পূর্ণ অচেনা। I was struck by the stories of the people, former residents of this area, who illegally use. আমি এই এলাকার অনেক বাসিন্দার গল্প শুনেছি যারা গেরিলা কায়দায় অবৈধভাবে তাদের ছেড়ে আসা জমিতে গিয়েছিল। তাদের ফসল,
বা শাকসবজির যত্ন নিতে বা গরু ছাগলের দেখভাল করতে। একজন বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে এটা ছিল খুবই বেদনাদায়ক। এখনো ব্যাপারটা আমাকে কষ্ট দেয়। আমি সব সময়ই এসব ক্ষেত্রে স্থানীয় লোকজনের চাহিদা এবং প্রয়োজনের প্রতি যত্নশীল। চেরনোবিলের চারদিকে 30 কিলোমিটার পর্যন্ত জায়গা এখনও নিষিদ্ধ এলাকা। এই জায়গাটি এখন এক ভুতুড়ে পরিত্যক্ত শহর এবং বনভূমিতে পরিণত হয়েছে। সেখানে কেউ দীর্ঘ সময়ের জন্য যেতে পারে না, থাকতেও পারে না। সের্গেই এখন এই এলাকায় পর্যটকদের বেড়াতে নিয়ে যান। তিনি মনে করেন এই বনভূমি দেখে মানুষের পারমাণবিক শক্তি এবং প্রকৃতি সম্পর্কেও অনেক কিছু শেখার আছে। Technically and ecologically, the mitigation was rather efficient. And so I realized it's necessary to start using the zone. একদিক থেকে দেখতে গেলে এই ঘটনার পরে স্থানীয় লোকজনের ক্ষতি পুষিয়ে দেবার কাজটা মোটামুটি ভালোভাবেই করা হয়েছে। এখন দরকার ওই এলাকাটাকে ইতিবাচকভাবে ব্যবহার করা। আমি অনেক আগেই বলেছিলাম এই জায়গাটাকে একটা চেরনোবিল জাতীয় উদ্যানে পরিণত করা হোক। চেরনোবিলে একটি সংরক্ষিত প্রাকৃতিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে এই দুর্ঘটনা পারমাণবিক শিল্পকে চিরকালের জন্য বদলে দিয়েছে। তাকে করেছে আরও স্বচ্ছ এবং আরও জবাবদিহিতামূলক। করে মেরে ফেলতে লাগলো যাতে তাদের মাধ্যমে মানুষের দেহে তেজস্ক্রিয়তা না ছড়ায়। Tens of thousands of people teaming everywhere in all kinds of uniforms. বিভিন্ন ধরনের দলকে বিভিন্ন ধরনের পোশাক পরে ঘুরতে দেখা যাচ্ছে, যেটা স্বাভাবিক সময়ে দেখা যায় না। দেখা গেল যতটা আগে ভাবা গিয়েছিল তেজস্ক্রিয় দূষণ তার চেয়ে অনেক বেশি হয়েছে। মনিটরিং ইউনিটের প্রধান হিসাবে সের্গেই 30 কিলোমিটার এলাকার দূষণ সম্পর্কে রিপোর্ট দিলেন। আর তার রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও কিছু এলাকা ছেড়ে লোকজনকে চলে যেতে নির্দেশ দিলেন। You cannot imagine this painful feeling when you see the live village and you. আপনি ভাবতে পারবেন না এটা কতটা বেদনাদায়ক যখন আপনি এরকম একটা গ্রাম দেখলেন আর বুঝতে পারলেন যে আগামীকালই এই লোকদের জায়গাটা ছেড়ে চলে যেতে বলা হবে। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে নেবার পরই তাদের বাড়িঘর ভেঙে দেয়া হলো এবং সেই ইট সুরকি পর্যন্ত মাটিতেই পুঁতে ফেলা হলো। And you can imagine, you know, this crying and suffering and pain. আপনি তাদের কান্না, বেদনা, দুর্ভোগ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কিছু করার নেই। বিশেষ করে ওই এলাকার হাজার হাজার কৃষককে সরিয়ে নেওয়াটা ছিল সবচাইতে কঠিন। কারণ তারা ওই এলাকায় বাস করছে কয়েক প্রজন্ম ধরে। তাদের আশ্রয় নিতে হলো কাছাকাছি কোনো শহরের কংক্রিটের অ্যাপার্টমেন্ট ভবনে, যে পরিবেশ তাদের সম্পূর্ণ অচেনা। I was struck by the stories of the people, former residents of this area, who illegally using. আমি এই এলাকার অনেক বাসিন্দার গল্প শুনেছি যারা গেরিলা কায়দায় অবৈধভাবে তাদের ছেড়ে আসা জমিতে গিয়েছিল তাদের ফসল বা শাকসবজির যত্ন নিতে বা গরু ছাগলের দেখভাল করতে। And it pained me a lot. It still pains me, you know. একজন বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে এটা ছিল। বিদ্যুৎ কেন্দ্রে একটি দুর্ঘটনার খবর দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা এবং যারা এর শিকার হয়েছেন তাদের সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাস সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একাধিক দুর্ঘটনা অতীতে ঘটেছে, তবে সোভিয়েত ইউনিয়নে এমন ঘটনা এটাই প্রথম। The first information appeared several days after disaster in the main Soviet newspaper. প্রধান সোভিয়েত সংবাদপত্রগুলোতে চেরনোবিলের প্রাথমিক তথ্য পাওয়া যায় এই দুর্ঘটনার বেশ কয়েকদিন পর। এটা ছিল মাত্র 2 কলাম ইঞ্চির একটা ছোট্ট খবর। সের্গেই মিরনেই ছিলেন একজন সিভিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তখন তার বয়স মাত্র 27। তার বাড়ি ছিল ইউক্রেনের হারকভ শহরে। তখনকার দিনের অনেক গ্র্যাজুয়েটের মতোই সের্গেইও সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ছিলেন রাসায়নিক জীববৈজ্ঞানিক এবং পারমাণবিক ক্ষেত্রে নজরদারির একজন বিশেষজ্ঞ। কিন্তু এরকম প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তিনি এই খবর শুনে প্রথমে কোনো উদ্বেগ বোধ করেননি। Nobody was worried at all because at that time nuclear energy was considered as absolutely safe.
কেউই তখন কোনো দুশ্চিন্তাবোধ করেনি, কারণ তখনকার দিনে মনে করা হতো পারমাণবিক শক্তি হচ্ছে একেবারেই নিরাপদ। তাই সবাই মনে করেছিল এটা একটা অতি সাধারণ দুর্ঘটনা, যা শিল্প কারখানায় মাঝে মাঝেই ঘটে থাকে। চেরনোবিলে ওই বিস্ফোরণের পরপরই নিহত হন ৩১ জন লোক। কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটির সবচাইতে কাছের শহর প্রিপেটে পারমাণবিক বিকিরণের মাত্রা জীবনের জন্য হুমকিস্বরূপ এমন স্তরে পৌঁছে যায়। কিন্তু ওই শহরের ৪০,০০০ লোকের এসব কিছুই জানা ছিল না। তারা শুধু জানতেন যে পারমাণবিক প্ল্যান্টে একটা অগ্নিকাণ্ড ঘটেছে। প্রিপেড শহরের লোকদের সরিয়ে সেজন্য তাদেরকে বলা হলো ৩ দিনের মধ্যেই তারা ফিরে আসতে পারবেন। কিন্তু তাদের বেশিরভাগই আর কখনো তাদের বাড়িতে ফিরতে পারেননি। ১৯৮৬ সালের মে মাসে পারমাণবিক চুল্লিটিতে তখনও আগুন জ্বলছে। সেখান থেকে তেজস্ক্রিয় ধোঁয়া আগের মতনই বাতাসে মিশছে। শুধু তাই নয়, তেজস্ক্রিয় বস্তুকণা চুল্লিটির ভিত্তির মধ্যেও ছড়িয়ে পড়ছে। তবে মে মাসের ১৪ তারিখে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ ঠিক করলেন যে এখন জনগণকে আশ্বস্ত করার জন্য তাকে কিছু বলতে হবে। কার্যকর পদক্ষেপ নেবার ফলে সবচেয়ে খারাপ সময়টা পার হয়ে গেছে। গুরুতর যে পরিণতি হতে পারত তাও এড়ানো সম্ভব হয়েছে। সোভিয়েত জনগণের মধ্যে অনেকেই তাদের নেতার কথা বিশ্বাস করল। কিন্তু ২ মাসেরও বেশি সময় পর জুলাই মাসের মাঝামাঝি নাগাদ যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সের্গেই মিরনেইকে ঘটনাস্থলে ডেকে আনা হলো, তখনও সোভিয়েত সামরিক বাহিনী ওই এলাকাটি পরিষ্কার করার জন্য পুরোদমে কাজ করছে। Everything was huge. Everything was epic. Huge nuclear power plant. A huge burst open exploded. দেখলাম সেখানে এক বিরাট দুর্যোগ ঘটেছে। বিশাল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল একটি ইউনিট বিস্ফোরণের ফলে উড়ে গেছে। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে যেরকম উদ্ধার কাজ চলার কথা, তেমনই সব বিশাল বিশাল সামরিক যান সেখানে কাজ করছে, যেন তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মাটি খুঁড়ে তুলে গর্তে ফেলে আবার সেই গর্ত কংক্রিট দিয়ে ঢেকে দেয়া হলো। হেলিকপ্টার দিয়ে বাতাসে পানি ছিটিয়ে তেজস্ক্রিয় ধুলো যেন আরও ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হতে লাগল। সেনাবাহিনী পাড়ায় পাড়ায় গিয়ে দেয়াল এবং ফুটপাত থেকে তেজস্ক্রিয় ধুলো ধুয়ে ফেলতে লাগল। শিকারী দলগুলো সব কুকুর ও বেড়ালকে গুলি করে ইতিহাসের সাক্ষী। ১৯৮৬ সালের এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটেছিল, যাতে নিহত হয়েছিলেন ৩২ জন এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ, যাতে আক্রান্ত হয়ে পরবর্তী জীবনে নানা রোগে আক্রান্ত হয়েছিলেন হাজার হাজার লোক। ওই বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে ৩০ মাইল এলাকা জুড়ে মানুষের বসবাস নিষিদ্ধ করা হয়, যা এখনও বলবৎ আছে। ওই এলাকার তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপকারী দলের প্রধান ছিলেন সের্গেই মিরনাই। তাঁর স্মৃতিচারণ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল সোভিয়েত ইউক্রেনের চেরনোবিলের ওই দুর্ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে গুরুতর পারমাণবিক দুর্ঘটনা। চেরনোবিলের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর উত্তর ইউরোপের বাতাসে পারমাণবিক দূষণের খবর প্রথম পাওয়া যায় সুইডেন থেকে। Scientists in Sweden are trying to locate the source of a sharp increase in the level of radioactivity in the atmosphere. সুইডেনের বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তার অস্বাভাবিক বৃদ্ধির উৎস কোথায় তা বের করার চেষ্টা করছেন সেখানকার বিজ্ঞানীরা। এর আগে সুইডেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। তবে এখন স্টকহোমের কর্তৃপক্ষ বলছে তাদের ধারণা ওই বিকিরণ ছড়ানোর কারণ এই কেন্দ্রটি নয়। এর ৩ দিন পর এই বিকিরণের উৎস সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী দেশগুলো থেকে এত বেশি তথ্য প্রমাণ পাওয়া যেতে লাগলো যে মস্কো বাধ্য হয়ে স্বীকার করল যে হ্যাঁ, ইউক্রেনে একটা দুর্ঘটনা ঘটেছে। The Soviet government reports an accident at the Chernobyl nuclear power plant in the Ukraine. সোভিয়েত সরকার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক নিয়ে যাবার কাজ শুরু হয় ৩৬ ঘন্টা পরে।
এর পরের এক সপ্তাহ ধরে সরিয়ে নেওয়া হয় আরও 30,000 লোককে, যারা বাস করতেন বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 7 কিলোমিটার দূরের চেরনোবিল শহরে এবং আশপাশের গ্রামগুলোতে। এদের মধ্যে কয়েকশো লোক মারা গিয়েছিলেন পরবর্তী 3 মাসের মধ্যেই। তাড়াতাড়ি পদক্ষেপ নিলে এবং এরকম দুর্ঘটনা ঘটলে কি করতে হবে তা জানানো হলে হয়তো এদের অনেককেই বাঁচানো যেত, কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখে। দেশের প্রধান পত্রিকায় এ ব্যাপারে একটা ছোট্ট রিপোর্টের বেশি কিছুই ছাপানো হয়নি। It was confusing because we couldn't see anything. We only had কেউ কিছুই বুঝতে পারছিল না, কারণ আপনি তো চোখে কিছু দেখতে পাচ্ছেন না। আমরা শুধু সোভিয়েত সরকারের খবরের রিপোর্টটি দেখেছিলাম, 3 লাইনের একটা খবর। তখন ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে পড়াশোনা করতেন ব্রিটিশ ছাত্রী জ্যাকি গফ। চেরনোবিল থেকে কিয়েভের দূরত্ব ছিল মাত্র 100 কিলোমিটার। They really should have thought of the Soviet people. They were left thinking things were fine. You would if you only heard 3 lines. তাদের উচিত ছিল সোভিয়েত জনগণের কথা চিন্তা করা, কারণ তাদের এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এটা তেমন কিছুই নয়। কারণ আপনি যদি দেখেন টিভির নিউজ প্রোগ্রামে এটা 3 লাইনের একটা খবর, গুরুত্বের বিচারে 3 নম্বরে, তাহলে আপনি আর কি ভাববেন? কাজেই তাদের জীবনযাত্রা ছিল একেবারেই স্বাভাবিক। বাতাসের প্রবাহ যেভাবে বইছিল তাতে তেজস্ক্রিয় ধোঁয়া কিয়েভের দিকে না গিয়ে উত্তর ইউক্রেন এবং বেলারুসের দিকে চলে গেল। পরবর্তী মাসগুলোয় এই অঞ্চলের হাজার হাজার লোক থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হলেন। আর এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির চারদিকের 10 মাইল পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেবার কাজ যখন শুরু হলো, তখন তা শুরু হলো কঠোরভাবে। বাসিন্দাদেরকে সাথে করে কিছুই নিতে দেয়া হলো না, এমনকি পোষা কুকুর বেড়ালগুলোও নয়, বাচ্চাদের খেলনাও নয়, লোকের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে